আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বৃহস্পতিবার আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম পাতায় উল্লেখ করা হয়েছে, এখনও ক্ষমতাধর হাসিনা সরকারের আমলারা। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে বিশেষভাবে, 3টি ভুয়া ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন। আওয়ামী লীগ আমলে দ্বৈত নাগরিকত্ব নিয়েও বহাল আগের পদে। আন্তঃক্যাডার দ্বন্দ্বে বেহাল জনপ্রশাসন, দাবি আদায়ে বিধি ভেঙে সভা সমাবেশ, সেবা ব্যাহত মাঠ প্রশাসনে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অনিয়ম ও লুটপাটের সহযোগী হিসেবে গত 15.5 বছর দায়িত্ব পালনকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে 32 জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিব এবং কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানে সচিবের মর্যাদায় নিয়োজিত আছেন। জনপ্রশাসনের শীর্ষ পদে থেকে পৃথক বলয় তৈরি করেছেন হাসিনা সরকারের এসব আমলা। উপদেষ্টা পরিষদের নির্দেশনা ও নীতি বাস্তবায়নে গতি না ফেরা এবং ক্ষেত্রবিশেষ বাস্তবায়ন না হওয়ার পেছনে এসব আমলার অসহযোগিতাকে দায়ী করছেন জনপ্রশাসনের সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারের সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে আমার দেশের। তাদের মতে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও আগের সরকারের সুবিধাভোগীরা রয়েছেন। ফলে প্রশাসনকে গতিশীল করা সরকারের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের সরানোর পর দাপ্তরিক কাজ চালিয়ে নেওয়ার মতো দক্ষ ও যোগ্য কর্মকর্তার সংকট রয়েছে। এই সুযোগে ভুয়া ভোট, রাতের ভোট এবং ডামি ভোটের কারিগর, ডিসি ও এসপিদের অনেকেই এখনও প্রশাসনের নীতি নির্ধারণী পদে রয়ে গেছেন। প্রশাসনকে গতিশীল করা ও বিগত সরকারের সুবিধাভোগী এবং 3টি ভুয়া ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করলেও আশানুরূপ ফল পায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চাকরি বিধি ভেঙে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের নামে যেভাবে সভা সমাবেশ করা হচ্ছে তাতে সেবা ব্যাহত হচ্ছে। হাসিনার 15.5 বছরের সুবিধাভোগীরাই এখন দাবি দাওয়া নিয়ে মাঠে বেশি সোচ্চার। প্রশাসনের উচ্চ পর্যায়ে শৃঙ্খলা ও গতি ফিরে না আসায় মাঠ প্রশাসনের বিরাজ করছে স্থবিরতা। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজেদের মহারাজা ভাবছেন। ভূমি ও স্থানীয় সরকার খাতে সেবা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি নাজেহাল হচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। জুলাই বিপ্লবের অন্যতম প্রধান স্লোগান জনবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মূলোৎপাটন হলেও প্রশাসনে এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা নেই। প্রশাসনকে জনবান্ধব ও জুলাই আগস্টের চেতনার ভিত্তিতে গড়ে তুলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা ও সংগঠন। তাদের অভিমত ও পতিত শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী আমলাদের নীতি নির্ধারণী পর্যায়ে রেখে গতিশীল ও জনবান্ধব প্রশাসন আদৌ সম্ভব নয়। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি নৈশ ভোটের 33 ডিসি ও এসডি। শেখ হাসিনার রাতের ভোটের কারিগর হিসেবে পরিচিতি পাওয়া 33 কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 2018 সালের বিতর্কিত নির্বাচনে তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন অঞ্জন চন্দ্র পাল, মুসাম্মদ সুলতানা পারভিন, মোহাম্মদ সরোয়ার মুর্শেদ চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ হেলাল হোসেন, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী, ডক্টর সাবিনা ইয়াসমিন, ডক্টর মোহাম্মদ আতাউল গনি, আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এম কাজী এমদাদুল ইসলাম, এস এম মোস্তফা কামাল, মোহাম্মদ দাউদুল ইসলাম, মোহাম্মদ মাজেদুর রহমান, আরও অনেকেই। পৃথক 6টি প্রজ্ঞাপন মাধ্যমে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌহিদ বিন হাসান। এই প্রজ্ঞাপনে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমার দেশকে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়েছে, 2018 সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন 33 কর্মকর্তাকে আজ ওএসডি করা হলো। একই কারণে এর আগে আরও 12 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। দর্শক, খালেদা জিয়াকে নিয়ে আরও একটি প্রতিবেদন, নিপীড়নের
37 মামলা। সর্বশেষ নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন বুধবার। রাজনৈতিকভাবে হয়রানি করতেই নাইকো মামলা দেওয়া হয়। জিয়া অরফানেজ ও টেরিটেরিবল ট্রাস্ট মামলায় অন্যায় সাজা হয়। 23টি ছিল মানহানি ও নাশকতার। আপিল বিভাগে ক্ষতিপূরণের দাবি আইনজীবীদের। খালেদা জিয়া সব মামলায় মুক্ত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম গতকাল বুধবার খালেদা জিয়া সহ 8 জনকে এই মামলা থেকে খালাস দেন। এই রায়ের মাধ্যমে সবকটি মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, অর্থাৎ তিনি 37টি মামলা থেকেই খালাস পেলেন। এদিকে গতকাল উচ্চ আদালতে খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। বিচারক রবিউল আলম রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক কারণে এবং হয়রানি করার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ অপর আসামিদের জড়িত করা হয়েছিল। একই ধরনের মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল। যেহেতু এই মামলা তার বিরুদ্ধে চলেনি, তবুও এই মামলায় ফুল ট্রায়াল রয়েছে। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি 3 ছাত্র সংগঠনের দ্বন্দ্ব নিয়ে সর্বত্র আলোচনা। ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধীদের তৎপরতা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষকে কেন্দ্র করে গতকাল বুধবার ছাত্রদল, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ছিল সর্বত্র আলোচনা। সংঘর্ষের ঘটনায় কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। অদ্ভুত পরিস্থিতিতে ছাত্র সংগঠন 3টির মধ্যে বাড়ছে অস্থিরতা ও দূরত্ব। নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে ক্যাম্পাসগুলো। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও হতাশা তৈরি হয়েছে। তাদের মধ্যে বক্তব্য হচ্ছে, এমন ঘটনা কেন ঘটল? ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যেখানে ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ থাকবে, সেখানেই এই বিরোধ কেন? কুয়েট সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর দায় চাপাচ্ছে ছাত্রদল। তবে ছাত্র শিবিরের দাবি, সংঘর্ষের ঘটনা সাধারণ ছাত্রদের সঙ্গে ছাত্রদলের হয়েছে, ছাত্র শিবিরের সঙ্গে নয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুয়েট সংঘর্ষ একাডেমিক কার্যক্রম স্থগিত 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চাপা উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গত মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গতকাল বুধবার জরুরি সিন্ডিকেট সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়। ছাত্র জনতার হাতে অবরুদ্ধ শেখ হাসিনার সামরিক সচিব, পরে গ্রেফতার। ঝিনাইদহ 3 আসনে ডামি নির্বাচনে সংসদ সদস্য ও ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাকে নিজ মালিকানাধীন পার্কে অবরুদ্ধ করে রাখে ছাত্র জনতা। এলাকাবাসী জানান, যশোর সদর উপজেলার চাজডা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে শ্যামলছায়া নামে একটি বিনোদন কেন্দ্রে রয়েছে জেনারেল মিয়াজির। কয়েকদিন ধরে তিনি সেখানে গোপনে অবস্থান করেছিলেন। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা এই খবর জানতে পারেন। বিকেলের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বিনোদন কেন্দ্রটিতে যান, কিন্তু মিয়াজির লোকজন ছাত্রদের উপর হামলা চালায়। এ সময় তারা প্রচার করতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সেখানে মোটা টাকা চাঁদা চেয়েছেন। আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি শেষ পাতায়। ভারত ম্যাচের আগে অনুশীলনে রিশাদ হোসেন গতকাল দুবাইয়ের মাঠে। ভারত ম্যাচ দিয়ে আজ বাংলাদেশের মিশন শুরু। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত তুলে ধরেন ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের ফলের কথা। সেবার ঘরের মাঠে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের ওই স্মৃতি টেনে এনে হয়তো নিজেদের অনুপ্রাণিত করতে চান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সতীর্থদের হয়তো সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে মাঠে নামতে বলবেন অধিনায়ক। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অনেক কথাই বলেছেন শান্ত। দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায়। আমরা আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ। সীমান্ত হত্যা বন্ধে ভারতের বক্তব্য, সন্তুষ্ট নয় বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা বন্ধ করতে পদক্ষেপ নিতে বললেও ভারতের তরফে সুস্পষ্ট কোনো আশ্বাস পায়নি বাংলাদেশ। বরং অনেক ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের উপর দায় চাপানোর চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ। বিএসএফের এই অগ্রহণযোগ্য জবাবে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারেনি ঢাকা। দ্বিপক্ষীয়
সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগিয়ে নিতে হলে ভারতকে অবশ্যই বিএসএফকে থামাতে হবে বলে মনে করে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এইসব তথ্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান। রাখাল রাহার শাস্তির দাবি জানালেন 150 আলেম। উচ্চশিক্ষায় বাজেটের 4% বরাদ্দের দাবি ইউজিসির। এখনও ক্ষমতাধর হাসিনার আমলারা, খালেদা জিয়া সব মামলায় মুক্ত। ভারত ম্যাচ দিয়ে আজ, আমরা প্রথম পাতায় পড়েছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা আসছি আমার দেশের তৃতীয় পাতা ঢাকা নগরীতে। উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে কৌশলী হতে হবে দক্ষিণ এশিয়াকে। পলিসি ডায়লগে বক্তারা অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ কাজে লাগানো এবং ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতির সঙ্গে সমন্বয় করে দক্ষিণ এশিয়াকে কৌশল নির্ধারণ করতে হবে। গতকাল বুধবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডক্টর আবদুল্লাহ ফারুক অডিটোরিয়ামে ট্রাম্প 2 হোয়াট ইট মিনস ফর সাউথ এশিয়া এমন প্রশ্নের শীর্ষক পলিসি ডায়ালগে এইসব কথা বলেন বক্তারা। আয়োজক সংস্থা চেয়ারম্যান ও সাবেক সচিব ডক্টর মাহফুজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন বলেন, বৈশ্বিক বিষয়ে অর্থবহ আলোচনা গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। সাবেক মন্ত্রী রেজাউল করিমের 12 কোটি টাকার অবৈধ সম্পদ, প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রী ও তার স্ত্রীর নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচা সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের একথা জানান। মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক গৃহায়ন গণপূর্ত মন্ত্রী ফিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিহীন 8 কোটি 86 লাখ টাকার বেশি নিজ ভোগ দখলে রেখেছেন। এছাড়া তার নিজ গ্রামে 12 ব্যাংক হিসেবে 6 কোটি 84 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ রয়েছে। এই অভিযোগে প্রথম মামলা দায়ের করা হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভের প্রধান নির্বাহী মুনজাহান নার্গিস। দর্শক, আমরা দেখতে পাচ্ছি উত্তরায় কোপ খাওয়া যুগল স্বামী স্ত্রী নন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্ত্রী দাবি অপর গৃহবধূর। হামলায় জড়িত কিশোর গ্যাংয়ের পুরো চক্র গ্রেফতার। রাজধানীর উত্তরায় এক যুগলকে কুপিয়েছিল কিশোর গ্যাং সদস্যরা। সে দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তে তা চাউর হয়ে যায়। ভিডিওতে পুরুষ সঙ্গীকে রক্ষায় এক নারীর ডাল হয়ে ওঠার দৃশ্য নাড়া দেয় বহু মানুষের হৃদয়। তাকে প্রশংসায় ভাসাচ্ছেন কম বেশি সবাই। কিন্তু দুদিন পর অন্যদিকে মোড় নিয়েছে ঘটনাটি। তারা স্বামী স্ত্রী নন বলে দাবি করেছেন শম্পা বেগম নামে এক গৃহবধূর। দর্শক, আরও দেখতে পাচ্ছি মুভমেন্ট শিরোনামে ঈদের পোশাক আনছে লা রিভ। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে মুভমেন্ট শিরোনামে পোশাকের দারুণ কালেকশন আনছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। বুধবার সন্ধ্যায় মিরপুর 1 নম্বর অবস্থিত একটি রেস্তোরাঁ সংবাদ সম্মেলনে এই কথা জানালো লা রিভের প্রধান নির্বাহী মুন্নুজান নার্গিস। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে ডিএমপির পথ নির্দেশনা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পথ নির্দেশনা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল বুধবার ডিএমপি ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। দর্শক, এবার আসে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কাশ্মীরে পুলিশ নির্যাতনের পর যুবকের আত্মহত্যা। আরও উল্লেখ করা হয়েছে পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত 7। মানবাধিকারের প্রতি সম্মান জানাতে আহ্বান তালেবানকে। স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তি দিতে রাজি হামাস। আমেরিকার সহায়তা ছাড়া 6 মাস টিকে থাকা সম্ভব নয়। দর্শক, এবার আসি আমরা সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে এলাহি নেওয়াজ খানের নিবন্ধন, প্রধান উপদেষ্টার দৃঢ়তা। লিখেছেন আলী নেওয়াজ খান, এলাহি নেওয়াজ খান, সিনিয়র সাংবাদিক, আমার দেশ। আমরা আরও দেখতে পাচ্ছি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করুন, বেসরকারি শিক্ষকদের আন্দোলন। লাগামহীন ওষুধের দাম সরকারের করণীয়। লিখেছেন ডক্টর MN আলম। আরও দেখতে পাচ্ছি মতামতে বইমেলা হোক যুব সমাজের আলোর দিশারি।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স চাই। ঢাকা কলেজের সামনের ফুটপাত দখলমুক্ত হোক। শাহবাগী বয়ান রুখে দিন। জাফলংয়ের পরিবেশ দূষণ রোধ করুন। দর্শক, এবার আছে আমরা আমার দেশের অভিমতের পাতায় উল্লেখ করা হয়েছে সাংবাদিকতার আড়ালে স্বৈরাচার দূষণ। লিখেছেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। আপনারা পরবর্তীতে লিখে পড়ে নেবেন, নিউরোসায়েন্স রিসার্চ সেন্টার অব ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও দেখতে পাচ্ছি গণতন্ত্র ও গণহত্যাকারী দলের রাজনৈতিক অধিকার, খন্দকার হাসনাত করিম। আর উল্লেখ করা হয়েছে জাতীয় ঐক্যই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে। দর্শক, এই মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের একদম শেষ পাতায়। উল্লেখ করা হয়েছে বিট কম থাকায় স্বাচ্ছন্দ্যে বেচাকেনা, শিশুরাও প্রফুল্ল। চমৎকার নাতিশীতোষ্ণ আবহাওয়া, বসন্তের আগমনে গাছে গাছে কচি পাতায় সবুজ রং ধরতে শুরু করেছে। রোদটাও যেন বেশ আরামদায়ক, এমনই একটি মিষ্টি বিকাল ছিল গতকাল বুধবার। অমর একুশে বইমেলার পরিবেশও ছিল দর্শনার্থী ও পাঠকদের পক্ষে। অন্যান্য দিনের তুলনায় গতকাল মেলায় ভিড় ছিল অনেক কম। ক্রেতারা অনেকটা স্বাচ্ছন্দ্যে প্রতিটি স্টল ঘুরে ঘুরে বই কিনতে পেরেছেন। স্টল মালিক এবং বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে ধীরে ধীরে বাড়ছে বই বিক্রি। আমরা আরও দেখতে পাচ্ছি শেখ হাসিনার আইনেই তার বিচার চায় বিএনপি। রাষ্ট্র সংস্কার প্রস্তাব, রাষ্ট্রধর্ম সহ আওয়ামী লীগের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু বিধানে একমত বিএনপি। দেশের নাম জনগণতন্ত্রী এসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রস্তাবে। জাতির পিতার প্রতিকৃতি তুচ্ছ বিষয়, জামাত। আমরা আরও দেখতে পাচ্ছি তিস্তা নিয়ে সফল কর্মসূচির পর উজ্জীবিত বিএনপি। তিস্তা পাড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি সফলভাবে শেষ করেছে বিএনপি। আমরা আরও দেখতে পাচ্ছি সক্রিয় সিন্ডিকেট, নিয়ন্ত্রণে আসছে না পণ্যের দাম। চাল, ডাল ও তেলসহ নিত্যপণ্যের দাম ক্রমেই বাড়ছে। সয়াবিন তেলের দাম যথেচ্ছভাবে হকাচ্ছে। আমরা আরও দেখতে পাচ্ছি এস আলম গ্রুপের অ্যাকাউন্টে 2,42,000 কোটি টাকার লেনদেন। আমরা আরেকটি গ্রাফিতি দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার তেজগাঁও কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন। আরও দেখতে পাচ্ছি সক্রিয় সিন্ডিকেট, নিয়ন্ত্রণে আসছে না পণ্যের দাম, আমরা পড়েছি একটু আগে। আরও আসছে ফার্স্ট সিকিউরিটির এমডি ওয়াসেকের আত্মীয়কে দেওয়া ঋণ এখন খেলাফি। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে ভারতের একটি প্রতিবেদন। ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি। আইআইজি অপারেটরদের ভারত নির্ভরতা কমাতে নতুন নিয়ম। বাংলাদেশের ইন্টারনেট খাতে ভারত নির্ভরতা কমাতে এবং ব্যান্ডউইথ আমদানিতে ভারসাম্য আনতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। আগামী 1 মার্চ থেকে ভারত হয়ে 50% বেশি ব্যান্ডউইথ সঞ্চালন করতে পারবে না আইআইজি প্রতিষ্ঠানগুলো। দর্শক, শ্বাসের পাতা শেষ খবরে আমরা এই মুহূর্তে দেখতে যাচ্ছি জুলাই বিপ্লব নিয়ে একটি প্রতিবেদন। জুমার নামাজ শেষে সহপাঠীদের সঙ্গে রাজপথে মিছিলে পোশাক দেখে আশপাশের মাদ্রাসায় খবর দেওয়া হয়। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এসে লাশ শনাক্ত করেন। শহীদ সাদিকের পিঠ ব্যাত করে নাভির পাশে আটকে যায় গুলি। শহীদ হাফেজ সাদিকের ছবি হাতে মা। দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।